নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার, আম্বেদকর ইস্যুতে পথে নামার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমের মাটিতে অনুব্রতর অনুগামীদের মাল বাইকে করে এসে হামলা চালালো কে, উঠছে প্রশ্ন। আমরা একবার যদি লুঙ্গিটা মাল কোঁচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। রাফাল বিমান নিয়ে বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ। ভারতের মিডিয়া অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে, যা উত্তেজনা তৈরি করছে। বাংলাদেশ সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়া গেট তুলনা করলেন নওশাদ সিদ্দিকী। গোপনাঙ্গে গরম রড, লঙ্কার গুঁড়ো, স্বামী শ্বশুরের নৃশংস অত্যাচারের শিকার বধূ। এক ধাক্কায় 4 ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতায় শনিবারও বৃষ্টির পূর্বাভাস। বড়দিনে ভিজবে শহর, আজকের আবহাওয়া। রাজ্য ডিভিসি বিবাদে কি সংকট? চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আম্বেদকর ইস্যুতে বিজেপি বিরোধিতায় পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী 23শে ডিসেম্বর ব্লক, টাউন সর্বত্র হবে এই মিছিল। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান মানছি না, মানব না। মমতার বক্তব্য, এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার। সংবিধান বিরোধী বিজেপি বারংবার এই মহান দেশের গণতন্ত্রের উপর আঘাত হেনেই চলেছে। যত দিন যাচ্ছে তত তাদের দলিত বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবা সাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের উপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাই বোনেদের প্রতি বিশ্বাসঘাতকতা। মমতা আরও বলেন, বাবা সাহেব আম্বেদকরের প্রতি অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপমানের বিরুদ্ধে সরব হতে আগামী 23শে ডিসেম্বর দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। আসুন আমরা সকলে গণতন্ত্র রক্ষার্থে এই মিছিলে সামিল হই। এই ঘৃণ্য স্বৈরাচারী বিজেপির সকল চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা বাবা সাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য একত্রিত হই। ইতিমধ্যেই ইন্ডিয়া ব্লকের তরফেও আম্বেদকর ইস্যুতে সুর চালাতে শুরু করেছে বিরোধী জোটের সদস্যরা। দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্য দলিতরা আক্রমণের শিকার হয়েছেন এমন অভিযোগ তারা আনছেন। যদিও তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি শিবির। বিজেপি শিবিরের অভিযোগ, বিরোধীরা যথাযথ সম্মান দেখায়নি, এখন তারা অপব্যাখ্যা করছে। এর জবাব তারা নির্বাচনগুলোতে পেয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী বছরেই দিল্লি, বিহারে বিধানসভা ভোট আছে। তার আগে সব রাজনৈতিক দল এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে মরিয়া। নানুর থানার আতাকুলা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সকালে কাজলের অনুগামীরা গ্রামে ফেরা থুপসুরা পঞ্চায়েত তৃণমূল সদস্য বাবলু শেখকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করে। এই ঘটনায় বাবলুর ছেলে শেখ আলতাফ আহত হয়। পঞ্চায়েত সদস্যের পরিবার শুক্রবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থুপসুরা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণখণ্ড বাসপাড়ার 3 নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য বাবলু শেখ আতাকুলে গ্রামের বাসিন্দা। গত 1.5 মাস ধরে গ্রাম ছাড়া ছিল। বাবলু শেখ অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। বাবলু শেখ বৃহস্পতিবার গ্রামে ফেরে। অভিযোগ, শুক্রবার সকালে 20 থেকে 25 জন বাইকে করে এসে তার বাড়িতে হামলা করে। পরিবারের লোকজনকে মারধর করা হয়, বাড়িতে চলে ভাঙচুর। ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অনুব্রত মণ্ডলের অনুগামী নানুরের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও নানুরের তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন। এই শীতেও বীরভূমের মাটি উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ফের প্রকাশ্যে চলে সভাপতি অনুব্রত বনাম সভাধিপতি কাজল গোষ্ঠীর লড়াই। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে দাবি, গত 1.5 মাস ধরে গ্রাম ছাড়া ছিলেন নানুরের তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার তারা সপরিবারে গ্রামে ফেরেন। অভিযোগ, এরপরই শুক্রবার সকালে 20 থেকে 25 জন বাইকে করে এসে হামলা চালায়। অভিযোগ, তারা সকলেই কাজল শেখের অনুগামী। বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যদের পরিবার শুক্রবার বোলপুরের এসডিপিওর কাছে অভিযোগ দায়ের করেছে। নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, কোথাও কোনো অশান্তি হলে পুলিশ প্রশাসন খতিয়ে দেখে তার ব্যবস্থা নেবে। আমি দলগতভাবে খতিয়ে দেখব। তৃণমূলে মারামারির কোনো বিষয় নেই। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে বীরভূমের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ কোনো মন্তব্য করতে চাননি। 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী। এবার বাংলাদেশের এক বিএনপি নেতার মুখে শোনা গেল ভারতের যুদ্ধ বিমান রাফেল নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে বাংলাদেশের বিএনপির যুগ্ম সচিব হাবির উন নবী খান সোহেল রাফেল প্রসঙ্গে দিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপি নেতার হুঁশিয়ারি, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজেদের শরীরটা দেখুন, ওই আঙুল কেটে ফেলবো। আমরা একবার যদি লুঙ্গিটা মালকোঁচা মারি, দিল্লি পর্যন্ত তা খবর হয়ে যাবে। বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক ইতিমধ্যে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে এবং 4 দিনের মধ্যে কলকাতা দখল প্রসঙ্গে সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, হাসি মারাতে 40টা রাফেল আছে, আরও অনেক জায়গায় রাফেল রয়েছে, দুটো উড়িয়ে দিলে ওরা প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে। তারই পাল্টা জবাবে রাফেল বিমান প্রসঙ্গে হাস্যকর দাবি করেছেন বিএনপি নেতা। ভাইরাল ভিডিওয় বিএনপি নেতাকে এও বলতে শোনা যাচ্ছে, আমাদের টয়লেট করাতে রাফেল বিমান লাগে, আর আপনারা তো রাস্তার ধারে বসে টয়লেট করেন। এ প্রসঙ্গে ভারতের প্রাক্তন সামরিক কর্তারা বলছেন, রাফেল সম্পর্কে যাদের ধারণা নেই তারাই মূর্খের মতন এসব কথা বলতে পারেন। ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক, এটাই আমাদের একান্ত কাম্য। কিন্তু আমাদের কাছে কিছু অবাঞ্ছিত মন্তব্য এই সময় গড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের কিছু অত্যাচারের ঘটনা ঘটেছে, কিন্তু সেটা নিয়ে ভারতের মিডিয়া অনেক সময় ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে, যা উত্তেজনা তৈরি করছে। কলকাতায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এই মন্তব্যই করেন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই সভার আয়োজন করে। তিনি প্রশ্ন তোলেন, যারা প্রতিবেশী দেশ নিয়ে বিরূপ মন্তব্য করে উত্তেজনার পারদ চড়াচ্ছেন, তারা তো মণিপুর নিয়ে কোনো প্রতিবাদ করছেন না। একটা দেশের অঙ্গরাজ্যে গত 2 বছর ধরে দুটি জনগোষ্ঠীর মধ্যে গৃহযুদ্ধ চলছে। টিভি চ্যানেলগুলিতে আলোচনা নেই কেন? তামিলনাড়ুতে পিছড়ে বর্গের মানুষের ওপর অত্যাচার চলছে, সেটা আলোচনায় আসছে না কেন? কর্ণাটকে মসজিদের ভেতরে ঢুকে বিভেদকামী শক্তি স্লোগান দিচ্ছে, মিডিয়ায় চর্চা হচ্ছে না কেন? কেন চুনি কোটাল রোহিত ভেমুলা আত্মহননের পথে গেলেন? কেন নাজিব আহমেদকে এখনো খুঁজে পাওয়া গেল না? এরকম অসংখ্য ইস্যু নিয়ে তো চর্চা হচ্ছে না। নওসাদ সিদ্দিকী এদিন বলেন, কোনো ধর্মীয় পরিচয় দেখে আইএসএফ প্রতিবাদের নামে না, কিন্তু বিভেদকামী শক্তি ভোট ব্যাংক কবজা করতে এই কাজ করে চলেছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে সংখ্যালঘু ও পিছড়ে বর্গের মানুষদের অধিকার সুনিশ্চিত করার জন্য লড়াইকে মজবুত করার সময় এসেছে। গতকালের এই সভায় অন্যদের মধ্যে দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক, দলের সহ সভাপতি তাপস ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য গাজী সাহাবুদ্দিন সিরাজি, লক্ষ্মীকান্ত হাসদা, নাসির উদ্দিন মীর, আব্দুল মালিক মোল্লা, কুতুবুদ্দিন ফাতেহি সহ মহিমউদ্দিন আহমেদ ওরফে মাহি উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন সিপিআইএম জেলা নেতৃত্ব কল্লোল মজুমদার, নাগরিকপঞ্জী বিরোধী যুক্ত মঞ্চের প্রসেনজিৎ বসু, সিপিআইএম লিবারেশনের নেতৃবৃন্দ। শ্বশুরবাড়িতে নৃশংস অত্যাচারের শিকার বধূ, মহিলাকে মারধর করে তার গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রাজগড়ের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, গত 13 ডিসেম্বর মহিলার উপর তার স্বামী, ননদ, শ্বশুর এবং শাশুড়ি মিলে প্রায় 2 ঘন্টা ধরে অত্যাচার চালান। মহিলাকে নগ্ন করে নৃশংসভাবে মারধর করা হয়। লাগাতার লাথি, ঘুষি, কিলচর চলতে থাকে। অভিযোগ, এরপরই তার গোপনাঙ্গ ও উরু গরম লোহার রড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়,
গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়ার অভিযোগও উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। পরের দিন মহিলার স্বামী ও শ্বশুর তাকে বাইকে চাপিয়ে থানার কাছে একটি নির্জন এলাকায় ফেলে দিয়ে আসেন। সেখান থেকে কোনো ক্রমে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছন ওই মহিলা। পরিবারের কাছে পুরো বিষয়টি জানালে পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোকেরা। কিন্তু কোন কারণে এমন বীভৎস নির্যাতনের শিকার ওই মহিলা? পুলিশ জানিয়েছে, রোহিত রুহেলা নামক এক ব্যক্তি মহিলার শ্বশুর বাড়িতে স্ত্রী চাইতে এসেছিলেন। রোহিতকে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে যান মহিলা, কিন্তু চারদিক ফাঁকা দেখে মহিলার ঘরে ঢুকে তার শ্লীলতাহানের চেষ্টা করেন রোহিত। ঠিক তখনই ননদ গোটা ঘটনা দেখে ফেলায় সেখান থেকে চম্পট দেন রোহিত। মহিলার অভিযোগ, এই ঘটনার জন্য তাকেই দায়ী করে তার উপর অকথ্য অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকেরা, যাতে তিনি জ্ঞান হারান। এমনকি পরের দিন সকালেও তাকে মারধর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় শরীরের একাধিক অংশ। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১১৫/২, ৭৪, ৬৪ এবং ৩/৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে 19.2 ডিগ্রির পর আর পারদ নামেনি, অর্থাৎ পরপর দুদিনে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক প্রায় 4 ডিগ্রি। 5 দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে। তারপর আবার পারদ কিছুটা নামতে পারে। শনিবার 21শে ডিসেম্বর কলকাতা পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 180 ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের 5টি জেলাতেই আগামী কিছুদিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। তার জেরে দৃশ্যমানতা 199 থেকে 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ রয়েছে। তার শক্তি বাড়িয়ে আরও গভীরে পরিণত হতে চলেছে। ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে তা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। এছাড়া উত্তর পশ্চিম ভারতে নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। তার ফলে পৌষেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই। নভেম্বর পেরিয়ে তৃতীয় সপ্তাহে পড়েছে ডিসেম্বর। তবুও বোরো চাষের জল নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় চরম অনিশ্চয়তায় পশ্চিমবঙ্গের শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষিরা। বর্ষাকালে রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে ডিভিসি থেকে প্রতিনিধিত্ব তুলে নিয়েছিল রাজ্য সরকার। সেজন্যই কি এবারে বোরো ও রবি চাষে ডিভিসির জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলো? জেলায় ডিভিসির জলে সেচসবিত এলাকার চাষিরা তাই এখন জলের বন্টনের ও জল ছাড়ার দিকেই তাকিয়ে আছে। গত বছর জল ছাড়ার বিষয়ে বৈঠক হয়েছিল 30শে নভেম্বর। সাধারণত আমনের ধান কাটা শেষ হতে না হতেই পরবর্তী রবি চাষের পাশাপাশি বোরো চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন চাষিরা। কিন্তু জেলায় যে সমস্ত এলাকায় কেবলমাত্র ডিভিসির জলে সিংহভাগ চাষ হয়, সেই সমস্ত এলাকার চাষিরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন কবে থেকে ডিভিসির জল ছাড়া হবে। পূর্ব বর্ধমানের গলসি 1 ও 2 নম্বর ব্লক, আউশগ্রাম 1, ভাতার, বর্ধমান 1 ও 2 নম্বর ব্লক, জামালপুর ব্লক ডিভিসির জলে বোরো ও রবি শস্য চাষ হয়। তবে একসঙ্গে সব ব্লকে সারা বছর জল পাওয়া যায় না। ডিভিসি সাধারণত রোটেশন অনুযায়ী সেচ খালে জল ছাড়ে। ভাতার ব্লকের চাষি শেখ ইব্রাহিম জানান, অন্যান্য বছর আমরা এতদিনে বীজ পুঁতে ফেলি। জানি না কি কারণে এবার দেরি হলো। প্রান্তিক চাষিরা তো আর সাবমার্সালে জল নিতে পারে না, তাদের খুব অসুবিধা। আউশগ্রাম 1 নম্বর ব্লকের নওয়াদা গ্রামের বাসিন্দা কৃষক অশোক ঘোষের মতে, জল দেওয়ার বিষয়টি আগে জানতে পারলে আমাদের সুবিধা হয়। জল না দেওয়া হলে আমরা সেইভাবে রবি চাষ করব, কিন্তু ডিভিসি জল দেবে কি না সেই বিষয়টি পরিষ্কার হচ্ছে না। গলসি 2 নম্বর ব্লকের চাষিরা জানান, কুরকুবা গ্রাম পঞ্চায়েতের প্রায় 18,000 একর পরিমাণ কৃষি জমিতে প্রায় 20,000 ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা চাষাবাদের সঙ্গে জড়িত। ডিভিসির জলেই এখানে আমন ও বোরো চাষ হয়ে থাকে। এমনকি ডিভিসির জলের অভাবে ধান ছাড়া অন্য কোনো চাষও হয় না।
গলসি এলাকার চাষিরা জানিয়েছেন, অন্যান্য বছর এই সময় ডিভিসির মাধ্যমে দামোদরে যে পরিমাণ জল ছাড়া হয়, এবার তার থেকে বেশি জল ছাড়া হচ্ছে। এর পিছনেও তারা অভিসন্ধি দেখছেন। যেহেতু রাজ্য সরকার ডিভিসি থেকে প্রতিনিধিত্ব সরিয়ে নিয়েছেন, তাই সেই ফাঁকে এই জল ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কেউ কেউ এমন অভিযোগও তুলেছেন যে এই সময় এর বেশি পরিমাণ জল ছাড়ার পিছনে বালি মাফিয়াদের হাত থাকতে পারে। যেহেতু দামোদরে ছাঁকনি বসিয়ে বালি তোলা নিষেধ করা হয়েছে, তাই বেশি জল ছাড়া হলে ভালো বালি পাবেন বালি মাফিয়ারা। যদিও শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, বুধবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মোটামুটিভাবে আগামী 5ই জানুয়ারি 2025 থেকে প্রথম পর্যায়ে রবি চাষের জল ছাড়া হবে। অন্যদিকে বোরোর জল ছাড়া হবে 12ই জানুয়ারি থেকে। পূর্ব বর্ধমান রাজ্যের শস্যগোলা, এই পরিচিতির পিছনে কিন্তু বোরো চাষের বিরাট ভূমিকা রয়েছে। বোরো রবি চাষ পিছিয়ে গেলে শস্য উৎপাদন কমে যাবে, প্রভাব পড়বে গোটা রাজ্যেই। তাই চাষিদের চিন্তার কারণ। যেহেতু এবছর ডিভিসিতে রাজ্য সরকারের কোনো প্রতিনিধি নেই, তাই কি এবারে সিদ্ধান্ত পিছিয়ে গেল? এই প্রশ্নই তুলতে শুরু করেছেন চাষিরা। খবর শেষ হলো।